হ্যালো 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 সকল ক্লাস 11 স্টুডেন্টকে স্বাগত জানাই। কারণ আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে সরল দোলগতি। সরল দোলগতি চ্যাপ্টার খুবই সংক্ষেপে করব এবং যেগুলো ইম্পর্টেন্ট পার্ট আছে সেগুলোই করব। কারণ এর পরে যে চ্যাপ্টার আছে যেটা হচ্ছে তরঙ্গ, সেই চ্যাপ্টার কিন্তু এর উপরে বেস করে। এটা আমি বুঝতে পারলে, সরল দোলগতি ঠিক করে বুঝতে পারলে আমি তরঙ্গ চ্যাপ্টারটাও ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, তো খুবই সংক্ষেপে যে পার্টগুলো লাগবে সেগুলোই আমি ডিসকাস করব, ইকুয়েশানগুলো ডিসকাস করব, তারপরে কোশ্চেন সলভ করব। ঠিক আছে, তো দেরি না করে শুরু করা যাক। ঠিক, তো সরল দোলগতি চ্যাপ্টারে আমি এখানে পার্টগুলো টপিকগুলো লিখেছি, এরপরে সমীকরণ আসবে। ঠিক, তো প্রথমে যেটা আমাকে শিখতে হবে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি কী হয়? পর্যাবৃত্ত গতি হচ্ছে কোনো গতি যদি কোনো বস্তুর গতি যদি পুনরাবৃত্ত হয় তাহলে আমরা তার গতিকে পর্যাবৃত্ত গতি বলবো। সিম্পল। কোনো গতি হচ্ছে পুনরাবৃত্ত হচ্ছে, মানে রিপিট হচ্ছে, মানে একটি আমি দোলককে যদি এভাবে টেনে নিই, আমি দোলককে টেনে যদি একটি দড়িতে আমি যদি পাথর বেঁধে এভাবে ছেড়ে দিই, তো পাথরটা কী হবে, এভাবে করে চলতে শুরু করবে। এবার চলতে চলতে একটা সময় পর থেমে যাবে, কারণ রিয়ালিটিতে কী হয়, ঘর্ষণ বলের জন্য শক্তি ক্ষয় হয়, সেই জন্য থেমে যায়। কিন্তু যদি শক্তি ক্ষয় না হতো তাহলে এই যে দোলকটা কন্টিনিউ কী হতো, চলতে থাকতো, মানে একই পথ দিয়ে বারবার যাওয়া আসা করতো। তাহলে সেটাকে আমরা কি বলবো, পুনরাবৃত্তি। ঠিক, তো এখানে কি হবে, আমি একে যদি টেনে ছেড়ে দিই তাহলে শক্তি যদি না ক্ষয় হতো তাহলে এ সব সময় চলতে থাকতো। কিন্তু শক্তি রিয়েলিটিতে তো শক্তি ক্ষয় হবে, শক্তি ক্ষয় হলে কি হবে, এর যে বিস্তার আছে সেই বিস্তার কমতে কমতে একটা সময় পর জিরো হয়ে যাবে। সেম আমি একে যদি টেনে ছেড়ে দিই তাহলে এ কম্পন এইভাবে, কিন্তু এর যে গতি আছে সেই গতি পুনরাবৃত্ত হবে। ঠিক, টান তার একটা গার্ডার নাও, একটা রাবার নাও, রাবারকে কী করো, এইভাবে ধরে রাখো, দিয়ে এখানে প্লাগ করো। এটা তুমি সেম গিটারের যে স্ট্রিং আছে সেই স্ট্রিংয়ে তুমি যদি প্লাগ করো তাহলে দেখবে গিটারের স্ট্রিং এরকম করে কি হচ্ছে, বারবার ওঠানামা করছে। তার মানে একই পথ দিয়ে বারবার যাওয়া আসা কিন্তু হচ্ছে, মানে গতি পুনরাবৃত্তি হচ্ছে। পৃথিবীকে দেখছি সূর্যের চারিদিকে ঘুরছে, তাহলে কি হচ্ছে, একটা 365 দিন পর কি হচ্ছে, আবার এর নিজের গতি যেটা আছে সেটা কি করছে, রিপিট করছে, মানে ও আবার একই পথ দিয়ে কী হবে, ঠিক আছে, যেতে শুরু করবে। ঠিক, তো পর্যাবৃত্ত গতি আমি কি বললাম, যে পর্যাবৃত্ত গতি হচ্ছে সেই গতি, বস্তুর সেই গতি, মানে এমন কোনো গতি যে গতি হচ্ছে একই সময়ের ব্যবধানে, কোনো একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে কি হবে, আবার পুনরাবৃত্তি হবে, মানে নির্দিষ্ট সময়ের ব্যবধানে। এখানে ছিল, এসে আবার এখানে আসবে, ধরে নাও 2 সেকেন্ড পরে, তো এই কী হবে, প্রত্যেকবার 2 সেকেন্ড পরে কী হবে, এইখানে পৌঁছবে। ঠিক, তো সমান সময়ের ব্যবধানে যদি গতিবেগ মানে গতি পুনরাবৃত্ত হয় সেটাকে আমরা কি বলবো, আমরা পর্যাবৃত্ত গতি বলবো। ঠিক, এবার আমরা কি বলছি, দোলন বা কম্পন, এই প্রত্যেকটাতে কি হচ্ছে, সমান সময়ের ব্যবধানে কি হচ্ছে, একই জায়গায় কিন্তু ফিরে আসছে। এবার দোলন বা কম্পন কি হয়, দোলন বা কম্পন আমরা বলবো যে একই পথ দিয়ে কি হবে, যাবে আসবে। ঠিক আছে, একই পথে কি হবে, একই পথে যাবে আসবে, মানে কোনো বস্তু দোলন বা কম্পন আমরা তখনই বলবো যদি কোনো বস্তু একই পথ দিয়ে যাওয়া আসা করে, গেল এবং এলো, ইংলিশে বলা হয় টু অ্যান্ড ফ্রো মোশন, মানে গেল আবার ফিরে এলো। ঠিক আছে, তার মানে একই পথ দিয়ে আসা যাওয়া করতে থাকবে। একই পথ দিয়ে আসা যাওয়া মানে, ধরে নাও আমি এখানে একটা বিন্দু মার্ক করেছি, পি বিন্দু, তো এই কণাটা কখনোই পি বিন্দুতে আসবে কোনো সময়। ঠিক, দিয়ে আবার মানে গতিবেগ এইদিকে থাকবে, আবার ফিরে আসার সময় এই দিকে আবার আসবে, মানে একই বিন্দুতে তুমি একবার যেতে দেখবে, একবার আসতে দেখবে, একই বিন্দুতে যেতে দেখবে, আসতে দেখবে, তখনই আমরা সেটাকে কি বলবো, দোলন বা কম্পন বলবো। দেখি তো এই বিন্দুতে আমি কি করব, এই কণাকে একবার যেতে এইদিকে দেখব, আবার ফিরে এইদিকে আসতে দেখব, তার মানে এটা দোলন বা কম্পন হবে। এখানে আমি যদি দেখি এই বিন্দুটা দেখি, এ যাওয়ার সময় এদিকে গতিবেগ হবে, ফিরে আসার সময় এদিকে গতিবেগ হবে। সেম এখানে হবে, টান তারে দেখি, এখানে কোনো বিন্দুতে আমি কি করছি, দেখছি, তো দেখবো যাওয়ার সময় এইদিকে গতিবেগ হবে, ফেরার সময় এইদিকে গতিবেগ হবে। ঠিক আছে, ওপর নিচের দিকে নামার সময় এদিকে গতিবেগ, ওপর দিকে ওঠার সময় এদিকে গতি, তার মানে একই বিন্দুতে আমি দুটো দিকে গতি দেখতে পাবো, একবার যাওয়ার সময়, একবার ফিরে আসার সময়। পৃথিবীকে দেখো, এইখানে আমি যদি দেখি, এ সব সময় কি হবে, এখানে যখন আসবে গতিবেগ এই দিকে হবে, কোনোদিন তুমি পাবে না এর গতিবেগ এই দিকে, মানে যেদিকে ঘুরছে এর সব সময় সেদিকেই ঘুরবে। তার মানে পৃথিবীর গতিকে সূর্যের চারিদিকে আমরা দোলন বা কম্পন বলতে পারি না, একই বিন্দুতে যাওয়া আসা হতে হবে। এ তো প্রত্যেকবার এই বিন্দুতে শুধু যাচ্ছি। ঠিক আছে, তাহলে একে আমরা পর্যাবৃত্ত গতি বলবো, কারণ সমান সময়ের ব্যবধানে গতিকে কী করছে, পুনরাবৃত্ত করছে, কিন্তু একই পথ দিয়ে যাওয়া আসা হচ্ছে না। তাহলে এটা কিভাবে হতো, যদি পর্যাবৃত্ত, একে যদি আমি দোলন বা কম্পন বানাতে চাইতাম, কিভাবে হতো, একে এইভাবে গিয়ে আবার ফিরে আসতে হতো, এইভাবে গিয়ে এই এ বিন্দুতে এইভাবে এলো, আবার ফিরে গেল, এলো
আবার ফিরে গেল, তখন এটা আমরা বলতে, তখন আমরা কি বলতে, একই পথ দিয়ে একই জায়গায় আমরা গতিবেগ এইদিকে আর এদিকে দুটো দিকে দেখতে পেতাম। কিন্তু এখন কি হচ্ছে, এইটা আমাদের কি হবে, দোলন বা কম্পন হবে না। তাহলে এই সবগুলোই হচ্ছে পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি, ঠিক। কিন্তু এর মধ্যে এইটা কি হচ্ছে, দোলন বা কম্পন হতে পারে না, দোলন বা কম্পন। তো এখান থেকে একটা জিনিস আমরা শিখলাম যে যে কোনো দোলন বা কম্পন পর্যাবৃত্ত গতি হবে, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি দোলন বা কম্পন হবে না। সকল পর্যাবৃত্ত গতি দোলন বা কম্পন হতে পারে না, চাইলে লিখে নাও, সকল পর্যাবৃত্ত গতি দোলন বা কম্পন হতে পারে না, কিন্তু সকল দোলন বা কম্পন হচ্ছে পর্যাবৃত্ত গতি হবে। ঠিক আছে, চলো, ঠিক। তো আমরা দোলন বা কম্পন পড়ছি। এবার আমাদের চ্যাপ্টারের যে নাম হচ্ছে সেটা হচ্ছে সরল দোল গতি, ঠিক। তো দোলন বা কম্পনের সহজতম রূপটাই কি হবে, দোলন বা কম্পনের সহজতম রূপটাই হচ্ছে সরল দোল গতি বলা হয়। তার মানে এখান থেকেই আমাদের সরল দোল গতি আসবে। তার মানে সরল দোল গতি হচ্ছে কম্পন বা দোলন, আর কম্পন বা দোলন হচ্ছে, সকল কম্পন বা দোলন হচ্ছে পর্যাবৃত্ত গতি। খেয়াল রাখবে, এটা আমরা এর জন্য বলতে পারছি, শক্তি যদি ক্ষয় না হয়, শক্তি ক্ষয় না হলে এ পুনরায় এই বিন্দুতে ফিরে আসতে পারবে, না হলে আসতে পারবে না। শক্তি ক্ষয় হলে কি হবে, এর নিচের বিন্দু থেকে আবার ফিরে চলে যাবে। ঠিক আছে, শক্তি ক্ষয় যদি না হয় তাহলে এগুলো সব হবে সকল পর্যাবৃত্ত গতি, সকল দোলন বা কম্পন পর্যাবৃত্ত গতি হবে। ঠিক আছে, তো এখানে প্রত্যেকটাতে শক্তি ক্ষয় যেন না হয়, তাহলে আমরা সেটাকে পর্যাবৃত্ত গতি বলে ধরতে পারবো। ঠিক আছে, তো দোলন বা কম্পনের সহজতম রূপটাই হচ্ছে সরল দোল গতি। এবার দেখি একটু আমরা এতে যাই, আমরা সাম্যাবস্থা সম্পর্কে একটু জেনে নিই। সাম্যাবস্থা কেন জানতে হবে, কারণ ধরে নাও এখানে একটা স্প্রিং আছে, সেই স্প্রিংকে আমি কি করেছি, প্রথমে স্থির ছিল, আমি একে এখান থেকে কি করেছি, প্রসারণ করিয়েছি, স্প্রিংকে দিয়ে ছেড়ে দিয়েছি। তো স্প্রিং কি করছে, এই যে বস্তুটা আছে সেই বস্তু যাওয়া আসা করছে বা কম্পন বা দোলন করছে। ঠিক, তাহলে কোন বল একে টানছে আবার ফিরিয়ে দিচ্ছে এইদিকে, এই যে গতিটা হচ্ছে সেই গতির জন্য রেসপন্সিবল কোন বল হচ্ছে। তো তার আগে আমাকে একটু সাম্যাবস্থা জানতে হবে। আমরা এইভাবে পড়েছিলাম, ধরে নাও একটি বাটি আছে, তার মধ্যে তুমি কাঁচের গুটি বা কাঁচের গুলি রেখে দিয়েছো, মার্বেল রেখে দিয়েছো, ঠিক। আর একটি বাটি এভাবে উল্টো করে তার ওপরে রাখা আছে, আর একটা কি হচ্ছে, এরকম করে মার্বেল রাখা আছে। তো তিনটে মার্বেল, তো তুমি বুঝতে পেরেছো এটা হচ্ছে সুস্থির সাম্যাবস্থা বলা হয়। একে বলা হয় সুস্থির সাম্যাবস্থা। সুস্থির সাম্যাবস্থা। সুস্থির সাম্যাবস্থা কেন বলা হচ্ছে, কারণ একে যদি আমি সাম্যাবস্থা থেকে একটু বিচ্যুতি করিয়ে দিই তাহলে কি হবে, পুনরায় আবার নিজের এই যে স্থান আছে, এই যে সাম্যাবস্থা আছে, সেই সাম্যাবস্থাতে ফিরে আসতে পারবে। ঠিক আছে, তো যে বস্তু পুনরায় আগের সাম্যাবস্থায় ফিরে আসতে পারে সেটাকে সুস্থির সাম্যাবস্থা বলবো। তার মানে একে বিচ্যুতি করালে এ বারবার এরকম হবে, তার মানে এটা সরল দোল গতি হতে পারে। ঠিক আছে, এই সরল দোল গতি হতে পারে কখন হবে, যখন আমরা এটাকে কি করব, এটাকে আস্তে খুব কম করে একে সরাবো, মানে এই যে এখান থেকে যে সরাবো সেটা যেন খুব বেশি না হয়, সরল দোল গতি বলা হচ্ছে। এর যদি এ কম হয়, মানে হালকা করে একটু সরিয়ে ছেড়ে দিয়েছি, তো খুব কম হবে, তাহলে সেটাকে আমরা সরল দোল গতি বলব। এখানে আমরা অস্থির সাম্যাবস্থা, অস্থির সাম্যাবস্থা মানে কি, অস্থির সাম্যাবস্থায় বস্তুকে যদি সরিয়ে দেওয়া হয় সে পুনরায় সেই সাম্যাবস্থায় ফিরে আসতে পারে না। ঠিক আছে, তো এ কোনো দিন সরল দোল গতি করতে পারে না, কারণ এ এখানে ফিরেই আসবে না কোনো দিন। ঠিক, তারপরে হচ্ছে নিষ্ক্রিয়, যেটা হচ্ছে নিষ্ক্রিয় সাম্যাবস্থা, যেটা হচ্ছে আমি যদি ওকে সরিয়ে দিই, বস্তুকে সরিয়ে দিই, বস্তু পুনরায় আবার নতুন সাম্যাবস্থা খুঁজে নেয়। ঠিক, তো কেন তিনটে বলছি, কারণ তিনটে এই জন্য বলছি, সুস্থির সাম্যাবস্থাতেই সব সময় কি হয়, সরল দোল গতি হয়। সুস্থির বস্তু সুস্থির সাম্যাবস্থাতে থাকলেই সরল দোল গতি হবে। তার মানে সরল দোল গতির একটাই হচ্ছে, বস্তু সাম্যাবস্থাতে থাকতে হবে এবং সুস্থির সাম্যাবস্থাতে থাকতে হবে, সুস্থির সাম্যাবস্থায় থাকতে হবে, সাম্যাবস্থায় থাকতে হবে। ঠিক, সুস্থির দেখে নেবে, স্পেলিং দেখে নেবে। ঠিক আছে, তো সুস্থির সাম্যাবস্থায় বস্তুকে থাকতে হবে, না হলে কিন্তু এ সরল দোল গতি করবে না। ঠিক আছে, চলো, এই সুস্থির সাম্যাবস্থায় থাকলে কি হবে, এই সুস্থির সাম্যাবস্থায় থাকলে একটা এমন বল প্রয়োগ হয় যেই বল কি করে, ওকে আগের সাম্যাবস্থায় ফিরিয়ে আনে। ধরে নাও এটা হচ্ছে সাম্যাবস্থা, এখান থেকে আমি এগিয়ে যাচ্ছি, ঠিক, এখান থেকে আমি এগিয়ে যাচ্ছি, আমাকে যদি পেছন দিকে কেউ না টানে আমি সেই সাম্যাবস্থায় আর ফিরে আসবো না। এই জায়গাতে আমি দাঁড়িয়ে আছি, এই দিকে আমি চলে যাচ্ছি, তো পেছন দিকে কেউ না টানলে আমি কিন্তু পিছিয়ে আসতে পারবো না।
কোনো বলই দরকার যে বল পিছিয়ে আনবে। আবার আমি কি করছি, এইদিকে চলে যাচ্ছি, আবার সামনের দিকে কোনো বল লাগবে যে আমাকে টেনে ওই সাম্যাবস্থায় আনবে। তার মানে এমন একটি বল আছে যেই বল হচ্ছে এই সাম্যাবস্থার দিকে প্রয়োগ হয়, সেই বলকে আমরা বলি প্রত্যানয়ক বল। প্রত্যানয়ক বল। তো প্রত্যানয়ক বলকে বলা হয় রিস্টোরিং ফোর্স। রিস্টোর, ফোনে সবাই জানে রিস্টোর, ফোনে রিস্টোর করছি, ডাটা রিস্টোর করছি। রিস্টোরিং ফোর্স, রিস্টোরিং ফোর্স মানে যেই ফোর্স আবার ওকে আগের স্থিতিতে ফিরে আনার চেষ্টা করে, রিস্টোরিং ফোর্স বলা হয় প্রত্যানয়ক বল। তো প্রত্যানয়ক বলের কারণে কি হয়, সরল দোলগতি হয়। কি হচ্ছে তাহলে প্রত্যানয়ক বল, এটা যদি সাম্যাবস্থা হয়, আমি এগিয়ে গেলে প্রত্যানয়ক বল সাম্যাবস্থার দিকে লাগে, আমি যদি পিছিয়ে যাই প্রত্যানয়ক বল আবার সামনের দিকে সাম্যাবস্থা। ওর কথা হচ্ছে প্রত্যানয়ক বল এমন একটি বল যে সবসময় সাম্যাবস্থার দিকেই লাগবে। তাহলে এটা যদি আমার সাম্যাবস্থা হয়, এটা যদি আমার সাম্যাবস্থা হয়, তাহলে বস্তু এগিয়ে গেলে প্রত্যানয়ক বল এদিকে লাগবে, বস্তু যদি পিছিয়ে আসে তাহলে সামনের দিকে লাগবে। মোট কথা হচ্ছে সাম্যাবস্থার দিকে বল প্রয়োগ হতে হবে। ঠিক আছে, তো প্রত্যানয়ক বলের কারণে সুস্থির সাম্যাবস্থায় কি হয়, আমাদের সরল দোলগতি চলতে থাকে। ঠিক, তাহলে প্রত্যানয়ক বলের দুটো রূপ কি হবে, মানে দুটো বৈশিষ্ট্য কি হবে। এক, প্রত্যানয়ক বল একটি নির্দিষ্ট বিন্দুর দিকে অভিমুখী হয়, যেই দিকটা হচ্ছে সাম্যাবস্থার দিক। প্রত্যানয়ক বল সর্বদা সাম্যাবস্থার দিকে অভিমুখ করে থাকে। তারপরে এই প্রত্যানয়ক বল সরণের সমানুপাতিক হয়। আমি ওই সাম্যাবস্থা থেকে কত দূর নিয়ে গেছি তার উপর নির্ভর করে। তো প্রত্যানয়ক বল সরণের সমানুপাতিক হয়। প্রত্যানয়ক বল সব সময় কেন্দ্রমুখী, মানে সাম্যাবস্থার দিকে অভিমুখ করে থাকে। এই দুটো বৈশিষ্ট্য কিন্তু প্রত্যানয়ক বলের দরকার, যার কারণে যে কোনো বস্তু সরল দোলগতি সহজেই করতে পারে। এবার আমরা এর সমীকরণে, সরল দোলগতি যে সমীকরণ, সেই সমীকরণে যাব। এবার আমরা এর সমীকরণে যাব। ঠিক আছে, সমীকরণ। তো কম্পন বা দোলনের যে সমীকরণ হয় সেটা এমন হয়, কম্পন বা দোলনের যে সমীকরণ সেটা F - kx⁴n হয়। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের প্রত্যানয়ক বল, রেস্টোরিং ফোর্স। আমাদের প্রত্যানয়ক বল হচ্ছে এটা, প্রত্যানয়ক বল। এবার কথা হচ্ছে এই যে F আছে, এটা হচ্ছে কম্পন বা দোলনের সমীকরণ। এই n কি হতে পারে, 1, 3, 5, 7 এরকম করে অযুগ্ম সংখ্যা হলেই তবে কি হবে, x পজিটিভ হলে a নেগেটিভ হবে, x নেগেটিভ হলে তবে a পজিটিভ হবে। তার মানে f নিজেকে একবার, আমি যদি সামনে এগিয়ে যাই f পেছন দিকে অভিমুখ করবে, আমি যদি এখান থেকে পিছিয়ে আসি সামনের দিকে হবে। তার মানে a প্রত্যানয়ক বলকে নিজেকে দিক পরিবর্তন কোনো না কোনোভাবে করতে হবে। x যদি পজিটিভ হয় তাহলে প্রত্যানয়ক বলকে নেগেটিভ হতে হবে, x যদি নেগেটিভ হয় প্রত্যানয়ক বলকে পজিটিভ হতে হবে। সেটা তখনই পসিবল হবে যদি এইগুলো অযুগ্ম সংখ্যা হয়। যুগ্ম হলে সবসময় নেগেটিভ আসবে, যুগ্ম যদি 2 যদি হয়ে যায় x², এই ভ্যালুটা সবসময় পজিটিভ, f সবসময় নেগেটিভ, যেটা পসিবল নয়। ঠিক আছে, এবার এর সহজতম রূপ হচ্ছে সরল দোলগতি। তার মানে n = 1 হয়ে গেলে f - kx আমাদের কি হচ্ছে, সরল দোলগতির সমীকরণ। সরল দোলগতির সমীকরণ হচ্ছে এটা, সরল দোলগতির সমীকরণ হচ্ছে এটা। আর এটা হচ্ছে দোলনের সমীকরণ, দোলন বা কম্পনের সমীকরণ, দোলন বা কম্পনের যে কোনো কম্পনের সমীকরণ। তার সহজতম রূপ 1 করলে, n = 1 করলে আমরা সরল দোলগতির সমীকরণ পেয়ে যাই। ঠিক আছে, এবার কথা হচ্ছে এইটাকে f কে আমি কি লিখতে পারি, দেখো f কে আমি লিখতে পারি m × a, ঠিক, = -kx। a = আমি লিখতে পারি k/m × x। ঠিক, এই k/m কে একটা নাম দেওয়া হয়েছে, k/m হচ্ছে ω²x, যেখানে ω² হচ্ছে k/m, যেটাকে আমরা বলি ওমেগাকে, যেখানে ওমেগা হয়ে যাবে √k/m, যেটাকে আমরা বলি কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক, আমি আসছি সবগুলো কম্পাঙ্ক কাকে বলে, বিস্তার কাকে বলে, কাকে বলে, এগুলোতে আসছি। তো এখানে হচ্ছে একে বলা হয় কৌণিক কম্পাঙ্ক। ঠিক, এখান থেকে a এসছে, তো এই a কে আমরা লিখতে পারি dv/dt, dv/dt = -ω²x। আবার v কে dx/dtও লিখতে পারি, তো v কে আমরা dx/dt লিখতে পারি। তো এখানের পরে d/dt, তারপরে v কে আমরা dx/dt লিখতে পারি, আর
এই ওমেগা স্কোয়ার এক্সকে এই পাশে নিয়ে চলে আসছি ইকুয়ালস টু 0। তো এখানে হবে d2x বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। একে বলা হয় সরল দোলগতির অবকল সমীকরণ। সরল দোলগতির অবকল সমীকরণ। সরল দোলগতির অবকল সমীকরণ। ঠিক, সরল দোলগতির, এগুলোতে আমি আসছি, সরল দোলগতির অবকল সমীকরণ। ঠিক আছে, এটা প্রুফ করতে তোমাকে দিতে পারে d2x বাই এটা, যেখানে সাথে তোমাকে লিখতে হবে মানে d2x বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0, যেখানে ওমেগা হচ্ছে √k/m, যেখানে কে বলা হয় বল ধ্রুবক, কে বলা হয় বল ধ্রুবক, আর m হচ্ছে বস্তুর ভর, যেই বস্তু সরল দোলগতি করছে বস্তুর ভর, আর ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। ঠিক আছে, এবার আমি পূর্ণ দোলন কাকে বলে একটু বলে দিই। পূর্ণ দোলন যেটা লেখা ছিল, পূর্ণ দোলন মানে কি, ধরে নাও আমি এখান থেকে শুরু করেছি, একটা দোলন হচ্ছে, ঠিক দোলগতি হচ্ছে, মানে আমি সাম্যাবস্থায় থাকা কোনো বস্তুকে সুস্থির সাম্যাবস্থা থেকে বিচ্যুতি করিয়েছি, যার ফলে কি হচ্ছে, ও আগে পিছিয়ে হচ্ছে। তাহলে ধরে নাও এটা সাম্যাবস্থা, আমি এখান থেকে শুরু করলাম, এখান থেকে কম্পন হচ্ছে, আবার ফিরে এলাম, ঠিক, আবার যখন ফিরে আসবো মানে আমি যখন যাচ্ছি আমার অভিমুখ এই দিকে, ঠিক, আবার ফিরে এসেছি অভিমুখ এই দিকে, তো একই জায়গায় তো ফিরে এসেছি কিন্তু অভিমুখ বদলে গেছে, প্রথমে এদিকে ছিল তারপর এদিকে হয়ে গেছে, ঠিক, আবার আমি এদিকে গেছি দিয়ে অভিমুখ এদিকে হয়ে গেছে। যখন একই বিন্দুতে একই অভিমুখে বস্তু পৌঁছে যায় তখন সেটাকে একটা পূর্ণ দোলন বলা হয়। ঠিক আছে, কোনো বস্তু সরল দোলগতি সম্পন্ন বস্তু কোনো একই বিন্দুতে যখন একই অভিমুখে থাকে তখন সেই যে ঘটনাটাকে আমরা পূর্ণ দোলন বলি। ঠিক আছে, তো ধরে নাও একটা বস্তু যা আশা করছে, এখান থেকেই ধরে নাও একটা পেন্ডুলাম আছে, সেই পেন্ডুলাম সরল দোলগতি করছে। ঠিক, খেয়াল রাখবে পেন্ডুলামের সরল দোলগতি তখনই হবে যদি আমরা এর থিটাটাকে একটু অনেকটা কম নিই, ক্ষুদ্র নিই। সরল দোলগতি মানে সরল রেখায় যাচ্ছে। ঠিক আছে, তার মানে যত আমি ছোট করব এই ছোট পার্টটা সরল রেখার মতো মনে হবে। ঠিক আছে, ধরে নাও একটা কার্ভ লাইন আছে, এখানে বক্ররেখা, এর যতটুকু ছোট অংশ নেব সেটা সরল রেখার মতো মনে হবে, সেই জন্য একে একটু কম থিটা হতে হবে। ঠিক আছে, তাহলে এই বস্তু ধরে নাও আমি এটাকে বড় জুম করে দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, তো এই বস্তু এদিক ওদিক যেতে পারে, তো এই বিন্দুতে বস্তু যখন গেল আবার ঘুরে এলো, আবার এখান থেকে ঘুরে যখন এখানে আসবে তখন অভিমুখ এক হচ্ছে। ঠিক, এখান থেকে শুরু করেছিল অভিমুখ এই দিকে ছিল, এখান থেকে শুরু করেছি অভিমুখ এই দিকে, আবার পুনরায় এই জায়গায় আসবো, অভিমুখও একই দিকে হতে হবে, তাহলে এই পুরো ঘটনাটা একটা পূর্ণ দোলন আমি বলবো। ঠিক আছে, ডেফিনেশন পড়বে বুঝতে পারবে। ঠিক আছে, কারণ একই জায়গায় আমি দুবার পৌঁছবো, একই বিন্দুতে আমি দুবার যাওয়ার সময় একবার ওইদিকে গতিবেগ, আবার ফেরার সময় একটা গতিবেগ, সেটা পূর্ণ দোলন নয়। গিয়ে ঘুরে এসছে আবার যখন যাবে তখন গতিবেগ একই মুখে হবে, একই অভিমুখে হবে, তখন আমরা সেটাকে পূর্ণ দোলন বলবো। এই পূর্ণ দোলন করতে যে সময় লাগবে তাকে আমরা পর্যায়কাল বলবো। ঠিক, এক পূর্ণ দোলন করতে, এক বস্তুর এক পূর্ণ দোলন সম্পূর্ণ হতে যে সময় লাগে সেই সময়কে আমরা পর্যায়কাল বলবো, ইংলিশে টাইম পিরিয়ড বলা হয়, সেই জন্য টি দিয়ে আমরা লিখি। ঠিক আছে, চল, কম্পাঙ্ক কাকে বলে? ধরে নাও আমি এক সেকেন্ডে 5 বার পূর্ণ দোলন করে ফেলেছি। এক সেকেন্ডে যদি 5 বার পূর্ণ দোলন আমি করে ফেলি তাহলে সেটাকে 5 আমাদের কম্পাঙ্ক হবে। তার মানে 1 সেকেন্ড সময়ে যতগুলি পূর্ণ দোলন হবে, পূর্ণ দোলনের সংখ্যা আমাদের কি হবে, কম্পাঙ্ক হয়ে যাবে। বিস্তার কি হবে? বিস্তার হচ্ছে সাম্যাবস্থা থেকে বস্তু যত দূর পর্যন্ত সর্বোচ্চ সরণ করতে পারে, এইটা হচ্ছে সাম্যাবস্থা। এই সাম্যাবস্থা থেকে বস্তু এই দিকে যতটা যেতে পারবে এ সাম্যাবস্থা। ঠিক, এই সাম্যাবস্থা থেকে বস্তু সর্বোচ্চ সরণ, দুই পাশে সাম্যাবস্থা থেকে যে কোনো দিকে সর্বোচ্চ সরণকে আমরা কি বলবো, বিস্তার বলবো, যেটাকে ইংলিশে অ্যাম্প্লিটিউড বলা হয়, এ দিয়ে লেখা হয়। তো প্লাস মাইনাস এ দিয়ে আমরা লিখি, সেটাকে আমরা বিস্তার বলবো। ঠিক আছে, বোঝা গেল কতগুলো জিনিস। তো এবার আমি এগোচ্ছি যে এই সরল দোলগতির অবকল সমীকরণের পরে আমাদেরকে যদি প্রুভ করতে দেয় তাহলে আমরা এটা করব। ঠিক, এবার কথা হচ্ছে যে কোনো গতি আমাদেরকে সমীকরণ দিয়ে বললো এটা সরল দোলগতি হবে কিনা। ধরে নাও আমাকে বললো এখানে x = a cos omega t। ঠিক,
তো এক্স ইকুয়ালস টু এ কস ওমেগা টি যখন আমি এখানে এক্স বসাবো দিয়ে বলবে এই যে এটা একটা সমীকরণ, একটি বস্তু একটি গতি সম্পন্ন করছে, সেই সম্পন্ন গতি করার যে সমীকরণ সেটা হচ্ছে এটা। তাহলে এটা সরল দোলগতি, বস্তু সরল দোলগতি করছে কিনা আমাকে বলো। তো তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই সমীকরণে বসাতে হবে এক্স এর জায়গায়, দিয়ে বলতে হবে যদি স্যাটিসফাই করে যায় তাহলে কি হবে এইটা একটা সরল দোলগতির সমীকরণ হয়ে যাবে, বস্তুর সরল দোলগতির সরণের সমীকরণ হয়ে যাবে তখন। তো এই এক্সকে আমি বসিয়ে দেখি, একে দুবার ডেরিভেটিভ করলে ডিএক্স বাই ডিটি কী হয়ে যাবে, ডিএক্স বাই ডিটি হয়ে যাবে এ মাইনাস সাইন ওমেগা টি, কসের মাইনাস সাইন ওমেগা টি হয়, যেহেতু কস এক্সের সাইন এক্স হয় কিন্তু এখানে কস এক্সের বলছি কস টির সাইন টি হবে, কিন্তু এখানে ওমেগা আছে সাথে, তো ওমেগাটা বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে। ঠিক, তারপরে ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার, আর একবার ডেরিভেটিভ এ ওমেগা, আবার ওমেগা বেরিয়ে আসবে, স্কোয়ার হয়ে যাবে, সাইনের কস ওমেগা টি হয়ে যাবে, যেমন মাইনাস আছে থাকবে, ঠিক আছে। চলো এটা ডি টু এক্স বাই ডিটি এক্স স্কোয়ার ডিটি স্কোয়ার এইখানে বসিয়ে দিই, ঠিক, মাইনাস এ ওমেগা স্কোয়ার কস ওমেগা টি প্লাস ওমেগা স্কোয়ার এক্স, এক্সের ভ্যালু এ কস ওমেগা টি। তো আমি দেখছি দুটো মিলে 2 মিলে 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা এমন একটা সমীকরণ যেটা হচ্ছে সরল দোলগতিকে সম্পন্ন করছে, মানে যে বস্তু এই সমীকরণকে ফলো করে গতি করছে সে সরল দোলগতি করছে, তাহলে এটা সরল দোলগতির সমীকরণ হয়ে যাবে। সেম তুমি এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি যদি বসাও তাহলেও দেখবে একই আসবে, এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি বসালেও একই আসবে। তার মানে এই যে সমীকরণ আছে তার একটা সলিউশন হচ্ছে এটা, একটা সলিউশন এটাও হতে পারে, এটা আর এটা যে কোনো একটা নিয়ে চলতে পারে। তো আমাদের বইতে, তোমাদের বইয়ের অনুসারে আমরা কি করব, এ সাইন ওমেগা টি নিয়েই কাজ করব। তো এই এ সাইন ওমেগা টি হচ্ছে সরল দোলগতির সরণের সমীকরণ। কেন সরণের সমীকরণ বলা হচ্ছে, এটা এমন একটি সমীকরণ যে হচ্ছে কোন সময়ে বস্তু কত সরণে আছে তার বিশ্লেষণ করবে, যে টি ইকুয়ালস টু 0 সময়ে বস্তু কোথায় আছে, টি ইকুয়ালস টু 5 সেকেন্ডে বস্তু কোথায় আছে, টি ইকুয়ালস টু 7 সেকেন্ডে বস্তু কোথায় আছে, সেইটা আমাদেরকে এ দেবে, ঠিক আছে। চল এগোচ্ছি। সো এখন থেকে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি আমাদের কি হয়ে যাবে, আমাদের সরণের সমীকরণ হয়ে যাবে যে বস্তু সরল দোলগতি করছে। এবার কথা হচ্ছে এই এক্সকে আমরা এমনও লিখতে পারি এ সাইন ওমেগা টি প্লাস ফাই, ঠিক, এই ওমেগা টি প্লাস ফাইকে আমরা বলি দশা, দশা মানে কি, সো এই যে দশা আছে সেই দশা আমাদের কি বলে, যে বস্তু সরল দোলগতি করছে তার অবস্থা বোঝায়, ঠিক আছে, তার অবস্থা আমরা এখান থেকে বুঝতে পারবো, ঠিক আছে। একটু এগিয়ে যাই, আমি এটাকে আরও এক্সপ্লেন করব। এটাকে দশা বলা হয়। এবার এই ওমেগা কৌণিক কম্পাঙ্ক আর এই ফাইটাকে বলা হয় প্রাথমিক দশা, যেটাকে আবারও বলা হয় ইপক, যেটাকে বলা হয় দশা ধ্রুবক, ঠিক আছে। একটু ছবি আঁকলে তুমি বুঝতে পারবে কি বলার চেষ্টা করছি। ধরে নাও আমরা আগে পড়েছি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কোনো বস্তু সমতরণে যাচ্ছে তার যে সরণের সমীকরণ সেটা হচ্ছে সময়ের সাথে এটা, ঠিক, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি আমরা এমন লিখি এস নট প্লাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তো তুমি দেখবে টি ইকুয়ালস টু 0-তে এর সরণ 0, কিন্তু এখানে টি ইকুয়ালস টু 0-তে এ এস নটে আছে। তার মানে একটি গাড়ি টি ইকুয়ালস টু 0 সময়ে যদি 0 বিন্দুতে থাকে, সরণ 0 হয়, তাহলে সেটা হচ্ছে ওপরেরটা, আর যদি আগে থেকে এগিয়ে থাকে এস নট তাহলে আমরা দ্বিতীয়টা ধরবো। তার মানে এখান থেকে এস নট, এখান থেকে আমি বুঝতে পারছি এর অবস্থাটা কেমন, বস্তু আগে থেকে এগিয়ে আছে নাকি 0-তে আছে। ঠিক একই জিনিস এখানে কোণে আছে। কোণ কেন নেওয়া হয়েছে, কারণ আমরা সরল দোলগতিকে সরল সমবৃত্তীয় গতির সঙ্গে মেলাতে পারি, সরল দোলগতি আর সমবৃত্তীয় গতি, সরল দোলগতি আর সমবৃত্তীয় গতি, সরল দোলগতি এবং সমবৃত্তীয় গতি কিভাবে হবে দেখে নাও। ধরে নাও একটা বস্তু আছে এরকম করে সমবৃত্তীয় গতি করছে,
একটা বস্তু আছে সমবৃত্তীয় গতি, টি ইকুয়ালস টু 0-তে সে এখানে ছিল, তার আমি শ্যাডো দেখছি, তার আমি ছায়া দেখছি নিচে, ওপর থেকে আমি লাইট ফেলেছি, ওপর থেকে পুরো লাইট ফেলেছি, সেই লাইট এই নিচে কি করছে, তার ছায়াটা দিচ্ছে। তো এই বস্তু যখন এখানে আছে ছায়া এখানে পড়বে, এই বস্তু যখন এগিয়ে এখানে যাবে তখন তার ছায়াটা এখানে পড়বে, এই বস্তু যখন এখানে যাবে তখন ছায়া এখানে পড়বে। তাহলে বস্তু যেভাবে যেভাবে ঘুরবে তুমি দেখবে সেই ছায়াটা সরল দোলগতি করছে, সরল দোলগতি করছে। তো সেই জন্য সমবৃত্তীয় গতির সাথে সরল দোলগতিকে কি করা হয়, মেশানো হয়, মেলানো হয়। ঠিক তো কিভাবে, ধরে নাও এ ওমেগাতে সমবৃত্তীয় গতিতে ঘুরছে, মানে ওমেগা ধ্রুবক, টি 0 মানে টি ইকুয়ালস টু 0 সময় এখানে ছিল, টি ইকুয়ালস টু কোনো টি টাইমে এখানে পৌঁছেছে, তাহলে কোনটা কত হবে, থিটা, যেটা ওমেগা টি হয়ে যাবে, থিটা যেটা হবে ওমেগা টি, যেরকম এস ইকুয়ালস টু ভিটি হয়ে যায়, ওমেগা ধ্রুবক আছে তো ওমেগা টি হয়ে যাবে। এবার এর শ্যাডো মানে এইটাকে আমরা যদি এক্স লিখি তাহলে এইটাও এক্স হবে, এটা এক্স। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, দেখো সমকোণী ত্রিভুজ, যেখানে কোণ হচ্ছে ওমেগা টি, এইটা হচ্ছে এক্স, আর এই যে ব্যাসার্ধটা হচ্ছে সেই ব্যাসার্ধকে আমরা এ নিচ্ছি, সেই ব্যাসার্ধকে এ নিচ্ছি মানে বিস্তার নিচ্ছি, বিস্তার। তাহলে তুমি দেখতে পাবে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি আসবে, এ সাইন ওমেগা টি, ঠিক এইটা হচ্ছে 90 ডিগ্রি, এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। তাহলে আমি সহজে সমবৃত্তীয় গতির শ্যাডোর সমীকরণ লিখে ফেললে আমি কি পেয়ে যাচ্ছি, এই যে বস্তু আছে যে সরল দোলগতি করছে তার সরণের সমীকরণ আমি পেয়ে যাচ্ছি। ঠিক, তাহলে এটা এলো, তাহলে ওমেগা টি প্লাস ফাইটা কখন আসবে, ওমেগা টি প্লাস ফাই তখনই আসবে যখন বস্তু আগে থেকে একটু এগিয়ে থাকবে, বস্তু আগে থেকে এগিয়ে আছে, আগে থেকে কোনো ফাই নটে বস্তু এগিয়ে আছে টি ইকুয়ালস টু 0-তে, তারপরে কোনো টি টাইমে কি হয়েছে, এ ওমেগা টি এগিয়েছে, তাহলে যে পুরো কোণটা হবে সেই পুরো কোণটা এখন হবে ফাই প্লাস ফাই নট প্লাস ওমেগা টি, মানে ওমেগা টি প্লাস ফাই নট। তাহলে এখন যদি আমি শ্যাডো দেখি নিচে এক্সে, সেইটা কি হয়ে যাবে, ওমেগা টির জায়গায় ওমেগা টি প্লাস ফাই নট হয়ে যাবে। সো এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস এখন ফাই নট হয়ে যাবে। তুমি যদি এখন এর শ্যাডো দেখো, এই যে এক্সটা আসবে সেইটা এখন ওমেগা টি প্লাস ফাই নট হবে, বোঝা গেছে? তো এই জন্য বলা হচ্ছে প্রথম থেকে যদি এগিয়ে থাকে তাহলে কি হবে, সেটাকে আমরা প্রাথমিক দশা বলবো বা ইপক আমরা বলবো। ঠিক আছে, চলো এরপরে বাকি সমীকরণগুলো যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা লিখে ফেলি। দেখো, সো এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, তাহলে এখান থেকে আমি ভি কি পাবো, এটা তো বস্তুর সরণ ছিল, বস্তুর সরণ, তো যে বস্তু সরল দোলগতি করছে তার সময়ের সাথে বেগ কেমন হবে, তার সময়ের সাথে বেগ কেমন হবে, তাহলে তো স্যার বেগ বের করতে হলে ডিএক্স বাই ডিটি করতে হয়, ডিএক্স বাই ডিটি করে দেখি। সো ডি বাই ডিটি এ সাইন ওমেগা টি প্লাস ফাই, ঠিক ফাই লিখতে পারো, ফাই নট লিখতে পারো, যেটা ইচ্ছে, ঠিক আছে, শুধু লিখে দেবে ওটা ইপক বলে। সো এবার ডিটি, ঠিক, সো তাহলে দেখো এখানে টির সাথে কে আছে, ওমেগা আছে, তাহলে এ ওমেগা বেরিয়ে আসবে সাইন। একটা কাজ করতে পারো, আমরা প্রথমে যেহেতু সলভ করছি আমরা ফাইকে না নিয়ে করব, ঠিক আছে। সো এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, তো এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, তো ডি এক্স বাই ডিটি যেটা হবে সেটা হবে ডি বাই ডি টি ভি, এটা তো সাইন ওমেগা টি, আমি ফাইটাকে এখন নিচ্ছি না, ঠিক আছে, ফাইকে আমি এখন ছেড়ে রেখেছি। তো তাহলে দেখো সাইনের যে ডেরিভেটিভ হয় সে কস হয়, কস ওমেগা টি, কিন্তু সাইন টি হলে কস টি হতো, কিন্তু একটা সাথে ওমেগা আছে তো ওমেগা বেরিয়ে আসবে, তো এ যেমন আছে থাকবে, ওমেগা একটা বেরিয়ে আসবে, সো এটা আমাদের ভি হয়ে যাবে। তাহলে এটা এক্স এর সাথে টি এর সমীকরণ, এক্স সময়ের অপেক্ষক, এক্স সময়ের অপেক্ষক, সেই জন্য এক্সটি সমীকরণ হচ্ছে এটা, এক্সটি সমীকরণ হচ্ছে এটা, ভি কি হয়ে যাবে, এ ওমেগা কস ওমেগা টি, তাহলে এটা হয়ে যাবে ভিটি। তাহলে ভিটি সমীকরণ হচ্ছে এটা, ঠিক, ভিটি সমীকরণ হচ্ছে এটা, সময়ের সাথে বেগের সমীকরণ, সময়ের সাথে সরণের সমীকরণ। তো একটা সমীকরণ নম্বর 1, সমীকরণ নম্বর
2। এবার একটা জিনিস খেয়াল করে দেখো স্যার ভি আর এক্স এর মধ্যে একটা তফাৎ আছে, এখানে সাইন আছে এখানে কস আছে, মানে একটা তো দশা পার্থক্য আছে। এই কসকে আমি এমন লিখতে পারি সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2, ঠিক সাইন 90 প্লাস ওমেগা 2 ওমেগা কি হয়ে যায় 90 প্লাস থিটা কস থিটা হয়ে যায়। তাহলে দেখতে পাচ্ছি স্যার এ ওমেগা এ এখানে সাইন আছে এখানে সাইন আছে, তবে এর যে দশা আছে সেই দশা বেশি আছে, মানে পাই বাই 2 এগিয়ে। তাহলে আমি লিখতে পারি এক্স এবং ভি এর দশা পার্থক্য পাই বাই 2 হয়ে যাবে। এক্স এবং ভি এর যে দশা পার্থক্য হবে সেটা পাই বাই 2 হয়ে যাবে। ঠিক এরপরে আমরা বেগকে সময়ের সাথে লিখেছি, বেগকে এক্স এর অপেক্ষক হিসেবে লিখি। তুমি দেখো ভি ইকুয়ালস টু এ ওমেগা, কসকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি। কসকে আমরা লিখতে পারি কারণ কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়ে যায়, তাহলে কস স্কোয়ার থিটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আমি লিখতে পারি। ঠিক আছে, তাহলে আন্ডার রুট স্কোয়ার সরিয়ে দিলে আন্ডার রুট হয়ে যাবে। ঠিক আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি লিখতে পারি। ঠিক আছে, চলো তো সাইন স্কোয়ার ওমেগা টি এই যে সাইন ওমেগা টিকে আমি লিখতে পারি এক্স বাই এ, তাহলে এ ওমেগা হয়ে যাবে আন্ডার রুট 1 মাইনাস এক্স বাই এর হোল স্কোয়ার। ঠিক, তাহলে সেটা ভি হয়ে যাবে। তাহলে একে আরেকটু সিম্পলিফাই করে নিই, এ কে যদি স্কোয়ারকে এর সঙ্গে এ করে দিই, গুণ করে দিই, তো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এ ওমেগা। দেখে নাও এটাই এটা, এ স্কোয়ার ভাগ হয়ে গেলে 1 হয়ে যাবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এটা হয়ে যাবে। তো এ স্কোয়ারকে বের করে নিই, তাহলে এ কেটে যাবে, ফাইনালি আসবে ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স এ স্কোয়ার। এটাই ভি এক্স এর অপেক্ষক। তো এই যে সমীকরণ 3 নম্বর সমীকরণ, এটা ভি এক্স এর সমীকরণ। ঠিক আছে, আমাকে কখনো বললো এক্স ইকুয়ালস টু 2 সেন্টিমিটার দূরে ভি কত হবে, তখন আমরা এটা ইউজ করব। যদি আমাকে বলে এক টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে ভি কত হবে, তখন এটা ব্যবহার করব। তার মানে দুটোর একটা তফাৎ আছে, একটা সময়ের অপেক্ষক, সময় দিলে আমি ভি বের করতে পারবো, একটা হচ্ছে এক্স এর অপেক্ষক, এক্স থেকে আমি ভি বের করতে পারবো, এক্স দিলে তবেই ভি বের করতে পারবো। তাহলে 3টে সমীকরণ আমি পেয়ে গেলাম এখান থেকে। এরপরে আমি এতে যাই। ঠিক, তো ভি সময়ের পেয়েছি, এই ডিভি বাই ডিটি করলে ভি ইকুয়ালস টু এ ওমেগা কস ওমেগা টি। একে আমি যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে আসবে এ ওমেগা যেমন আছে থাকবে, কসের মাইনাস সাইন ওমেগা টি আছে, মাইনাস সাইন ওমেগা টি। এবার যেহেতু টির সাথে একটা ওমেগা আছে সেই ওমেগা বাইরে বেরিয়ে আসবে, তো আসবে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। এটাই আমাদের ত্বরণ হয়ে যাবে, যে বস্তু সরল দোলগতি করছে তার ত্বরণের যে সমীকরণ সেটা এটা হবে। তো এই যে সমীকরণ এসছে এটা কি ত্বরণ এবং সময়ের অপেক্ষক, মানে ত্বরণ সময়ের অপেক্ষকের সমীকরণ, ত্বরণ আর সময়ের সমীকরণ। তাহলে এটা 4 নম্বর হয়ে গেল, এটা 4 নম্বর সমীকরণ হয়ে যাবে। ঠিক আছে, চল এবার কেউ যদি এটি পেয়েছি, ভিটি পেয়েছিলাম, ভি এক্স পেয়েছি, এটি পেয়েছি এ এক্স, মানে ত্বরণকে এক্স এর সমীকরণ হিসেবে যদি আনতে চাই তাহলে কি করব? দেখো এটা মুছে দিচ্ছি। তো আমাদের ত্বরণ যেটা এসছে এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। ঠিক, এখানে আমি দেখতে পাচ্ছি যে ওমেগা স্কোয়ারকে বের করে নিচ্ছি, বাকি এ সাইন ওমেগা টি তো এক্স হচ্ছে, এইটা এ সাইন ওমেগা টি তো এক্স হচ্ছে, তাহলে এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এটা আমাদের হয়ে গেল 5 নম্বর, যেটা হচ্ছে ত্বরণের সাথে সরণের সমীকরণ, ত্বরণ সময়ের সরণের অপেক্ষক। ঠিক আছে, এ এক্স। তাহলে আমরা 5খানা এই যে সমীকরণ আছে সেই 5খানা সমীকরণ যেন সহজে মনে রাখতে পারি। আর একটা জিনিস, এখানে আমাকে যদি বলা হয় এই যে এ আছে, এই এ সাইন ওমেগা টি আছে আর সাথে মাইনাস আছে, একে আমি একটু এভাবেও লিখতে পারি এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস 180 পাই। তাহলে তুমি পাবে দেখো সাইন 180 প্লাস থিটা হয়ে যায় মাইনাস সাইন থিটা হয়। তো এখানে মাইনাসটাকে সরিয়ে নিয়ে পাই মাঝে বসিয়ে দিয়েছি। কেন করেছি? কারণ আমি 3টেকে কম্পেয়ার করব। কোন 3টেকে? আমি তুলনা করব 1 নম্বর সমীকরণ, আমি তুলনা করব 2 নম্বর সমীকরণ আর 4 নম্বর সমীকরণ। এই 3টে সমীকরণকে তুলনা করলে আমি দশা পার্থক্য বুঝতে পারবো। তুমি দেখো এক্স এর সাথে ত্বরণের দশা পার্থক্য তোমরা খাতায় লিখে নেবে। ঠিক, এক্স এর সাথে
ত্বরণের সমীকরণ মানে সরণের সাথে ত্বরণের যে দশা পার্থক্য হবে সেটা পাই এর হবে, সেটা পাই এর হবে। এক্সের সাথে ভির দশা পার্থক্য π/2, ভির সাথে এর দশা পার্থক্য ওমেগা টি প্লাস পাই মাইনাস ওমেগা টি প্লাস π/2 মানে π/2 হবে। ঠিক, তো ভির সাথে এর দশা পার্থক্য π/2, এর সাথে এক্স এর পাই হচ্ছে, ভির সাথে এক্স এর π/2 হচ্ছে। ঠিক, এইগুলো কিন্তু শর্ট কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, চলো এগুলোর ম্যাক্সিমাম ভ্যালু কি হবে। ঠিক, এই যে 5টা সমীকরণ আছে আমি লিখে ফেলি 5টা সমীকরণ, তোমরা চোখ বন্ধ করে যেন এই 5টা সমীকরণ লিখতে পারো। আমরা প্রথমটা পড়েছি এ সাইন ওমেগা টি একটা, এবার এর সঙ্গে ভি কি এসেছিল এ ওমেগা কস ওমেগা টি। ঠিক, তারপরে এ এসেছিল মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। ভি এক্সের সমীকরণ এসেছিল ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ এক্সের সমীকরণ ছিল ওমেগা স্কোয়ার এক্স। এই 5খানা আমাদের সমীকরণ এসছে। ঠিক আছে, এদের সর্বোচ্চ ভ্যালুগুলো কি করব, এদের সর্বোচ্চ ভ্যালু, তার মানে এখানে আমি আরেকটা ছবি আঁকছি, ধরে নাও বৃষ্টি পড়ছে টিপ টিপ। ঠিক, চলো, সো এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা, এটা হচ্ছে সাম্যাবস্থা, এটা হচ্ছে প্লাস এ বিন্দু বিস্তার, এটা হচ্ছে মাইনাস এ বিন্দু হচ্ছে বিস্তার, এই পাশে বিস্তার এই পাশে প্লাস বিস্তার। এবার আমরা এই ছবিটার মাধ্যমে যে ছবিটা আঁকছি সেটার মাধ্যমে কিন্তু বাকি জিনিসগুলো এর সঙ্গে আমি পুরো মেলাচ্ছি। ঠিক আছে, খুব ভালো করে শুনবে। এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, ভি হচ্ছে এ ওমেগা কস ওমেগা টি। যদি ভির সর্বোচ্চ ভ্যালুর কথা আমি বলি, ভির সর্বোচ্চ ভ্যালুর কথা বলি, তাহলে কসের সর্বোচ্চ ভ্যালু কত হয় +1 হয়ে যায়। ঠিক আছে, কিন্তু আমরা এখানে -1ও সর্বোচ্চ ধরবো, কারণ প্লাস মাইনাস এখানে এটা বোঝাবে প্লাস মানে সামনের দিকে গতিবেগ, মাইনাস মানে পেছনের দিকে গতিবেগ, মানটার কথা বলা হচ্ছে। তার মানে ভি এর সর্বোচ্চ যে ভ্যালুটা হবে, ভি ম্যাক্স যেটা হবে সেটা হবে প্লাস মাইনাস এ ওমেগা। ঠিক, কারণ কসের +-1 হতে পারে। যদি যদি এ হয় সামনের দিকে যায় প্লাস এ ওমেগা, যদি পেছনের দিকে আসে মাইনাস এ ওমেগা হয়ে যাবে। সেম আমি ত্বরণের কথা বলছি, ত্বরণের ম্যাক্সিমাম ভ্যালু এ ওমেগা স্কোয়ার, এ ওমেগা স্কোয়ার, এখানেও প্লাস মাইনাস হবে, কারণ কি হচ্ছে প্লাস মাইনাস, এখানে মাইনাস প্লাস আমি লিখি, যখন ভি প্লাস হবে এদিকে, যখন ভি হবে তখন ত্বরণ মাইনাসের দিকে হবে। ঠিক, আর ভি যখন এদিকে হবে তখনও ত্বরণ এদিকে হবে। ঠিক আছে, তো প্লাস মাইনাস আমি দুটোই লিখতে পারি। ঠিক আছে, তো প্লাস মাইনাস এটাতেও একই হয়ে যাবে, কারণ এই সাইনের +-1 ভ্যালু হতে পারে। এবার হবে কোথায় কোথায় সেটা আমাকে দেখতে হবে। দেখো ভি ম্যাক্সিমাম এ ওমেগা সেখানে হবে যখন x0 হয়ে যাবে। দেখো x0 করলে এ ওমেগা আসছে, তার মানে x0 বিন্দু তো সাম্যাবস্থা, x0তে ভি নিজের ম্যাক্সিমাম ভ্যালু নিচ্ছে, আর সেটা এদিকে যদি যায় এ ওমেগা হয়ে যাবে, এদিকে এলেও এ ওমেগা। ঠিক, থিওরিতে লিখলে এটাকে প্লাস এ ওমেগা আর মাইনাস এ ওমেগা, তার মানে ভি ম্যাক্সের যে ভ্যালুটা হবে সেটা এ ওমেগা হবে। ঠিক আছে, চলো, তো এখানে যখন যাবে তখন ভি কি হবে, একদম শেষ বিন্দুতে যেখানে প্লাস এ বা মাইনাস এ হচ্ছে, এখানে আমি যদি বসাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 0 হয়ে যাবে। তার মানে একদম প্রান্ত বিন্দুতে ভি মিনিমাম হয় আর সেই ভ্যালুটা 0 হয়। এখানেও সেম, প্রান্ত বিন্দুতে ভি মিনিমাম সেটা 0 হয়ে যাবে। তার মানে দুই প্রান্তে ভি 0 হবে, মাঝে ভি সর্বোচ্চ হবে যার ভ্যালু এ ওমেগা। ঠিক আছে, এখানে ত্বরণ কত হবে, x = 0তে ত্বরণ আবার 0 হয়। ত্বরণ যদি 0 হয় এফও কি হবে 0 হবে। তার মানে ভি ম্যাক্সিমাম তো হচ্ছে, কিন্তু যে প্রযুক্ত বল, প্রত্যানায়ক বল বা ত্বরণ যেটা আছে সেটা কিন্তু এখানে 0 হচ্ছে। একদম এক্সট্রিমে গেলে যে বল লাগে সেই বল সর্বোচ্চ লাগবে, আর সেই বলের ভ্যালুটা হবে, সেই বলের ভ্যালুটা কত হবে -ω² এ হয়ে যাবে, -ω² এ হয়ে যাবে। এ ম্যাক্সিমাম কোথায় হবে, দুই প্রান্তে, মানে আমি একে যদি ভ্যালু ওয়াইজ লিখি এ ম্যাক্সিমাম হবে এইখানে ω² এ। তো বস্তু যখন এখানে থাকবে তখন ত্বরণ যেটা হবে ω² এ হবে, আর তার দিক এদিকে হবে। ঠিক আছে, সামনের দিকে গেলে দিক এদিকে, তাহলে এ লিখেছি, তাহলে এফ এর দিকও এদিকে হবে, যেটা কি হয়ে যাবে m × a max মানে ω²
এ হয়ে যাবে। ঠিক এদিকে যখন বস্তু আসবে আবার মাইনাস এতে কী হবে, ত্বরণ সব থেকে বেশি হবে, সরণ যত বেশি হবে ত্বরণও তত বেশি হবে। তো ওমেগা স্কোয়ার এ, কিন্তু সেই ত্বরণ সামনের দিকে হবে। ত্বরণ যদি সামনের দিকে হয় তাহলে প্রত্যানয়ক বলও সামনের দিকে হয়ে যাবে। তো পুরো স্টোরি এটাতেই আছে। একদম প্রান্ত বিন্দুতে গতিবেগ শূন্য হয়, ত্বরণ সর্বোচ্চ হয়। ঠিক একদম মধ্যবিন্দুতে সাম্যাবস্থাতে গতিবেগ ম্যাক্সিমাম হয়, ত্বরণ এবং বল কি হয়, সর্বনিম্ন হয়, শূন্য হয়। তো বস্তু যখন এখানে থাকবে সামনে, তখন এই দিকে যাওয়ার সময় ত্বরণ কী হবে, এই দিকে লাগবে, মানে বলও এই দিকে লাগবে। বস্তু যখন ফিরবে তখন বেগ এই দিকে, ত্বরণও এই দিকে, আর বলও এই দিকে হবে। বস্তু যখন এখান থেকে এখানে চলে আসবে তখন কি হবে, বেগ এই দিকে, মানে গিয়ে এইভাবে করে ঘুরে আসছে। ঠিক, তো এভাবে যাচ্ছে ঘুরে আসছে, তখন ত্বরণ এই দিকে। তো ত্বরণ সবসময় নিজের দিক পরিবর্তন করে নেবে, তো ত্বরণ যেই দিকে সেদিকেই প্রত্যানয়ক বল। আবার বস্তু যখন এদিক থেকে এদিকে যাবে তখন কি হবে, ত্বরণও এদিকে, এফও এদিকে। তো তুমি দেখবে এইখানে বল আর বেগের দিক উল্টো, বিপরীতমুখী। এখানে বেগ আর বল একই দিকে, মানে এখানে বেগ বৃদ্ধি হচ্ছে, এখানে বেগ কমছে, মানে এখানে মন্দন হচ্ছে। এখানে ত্বরণ হচ্ছে, মানে বেগ বৃদ্ধি পাচ্ছে। এখানে আবার বেগ হ্রাস পাচ্ছে, মানে মন্দন হচ্ছে, আবার ফিরে বেগ বৃদ্ধি পাচ্ছে। তো বেগ কমছে, বেগ বাড়ছে, বেগ কমছে, আবার বেগ বাড়ছে। ঠিক আছে, তো এরকম করে কন্টিনিউ কি হচ্ছে, চলতে থাকছে। ঠিক আছে, তো কখনো কখনো আমাকে জিজ্ঞেস করে যে a/2-তে পৌঁছতে কত সময় লাগে, a/2-তে পৌঁছতে কত সময় লাগবে। যদি পুরোটা করতে সময় লাগে টি, পর্যায়কাল যদি টি হয়, পর্যায়কাল যদি টি হয় তাহলে a/2 পর্যন্ত পৌঁছতে কত সময় লাগবে। তো এটা হচ্ছে সাম্যবিন্দু, এ থেকে বিতে গেল, মানে এখান থেকে এখানে গেল, তারপরে ফিরে এলো, তারপরে আবার এদিকে, তারপরে আবার ফিরে গেল। তো পুরোটা করতে, পুরো পূর্ণ দোলন করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল, যেটা হচ্ছে টি। তো a/a-তে যেতে কত সময় লাগে আগে দেখে নিই। এখান থেকে 0 থেকে a বিন্দুতে যেতে কত সময় লাগবে। তো a বিন্দুতে যেতে সময় কত লাগে এখানে দেখবো আমি এই সমীকরণ থেকে। দেখো তাহলে x = a sin ওমেগা টি। ওমেগা কি হয়ে যায়, ওমেগা হয়ে যায় 2π/t হয়ে যায়, ওমেগা হয়ে যায় 2π/t। টি হচ্ছে পর্যায়কাল। তাহলে এক্সকে আমি এ বসিয়ে দিচ্ছি, প্লাস এতে যেতে a sin ওমেগা, মানে 2π/t × t। তো এ কেটে যাবে, sin 1 হয়ে যাবে, sin 1 হয় π/2-তে, তো π/2 2π/t × t। তো পাই কেটে যাবে, t/4 হয়ে যাবে, মানে এখানে বস্তু যখন পৌঁছবে তখন t/4 হবে। এটা হবে t = 0, এটা হবে t = t/4। ঠিক আছে, t/4। তাহলে আবার ফিরে আসতে এখান থেকে এখানে t/4 লেগেছে, এখান থেকে আবার যখন ফিরে আসবে t/4 লাগবে, মানে আবার এখান থেকে t/4, আবার t/4, t/4, এরকম করে কিন্তু চলবে। তার মানে আমাকে কেউ মানে হাফ করতে 1/4 হচ্ছে, সরি 1/4, 1/4 ভাগ। এ থেকে বি একটা, এটা ধরো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4টে পথে ভাগ করে নিয়েছি। এই 4টে পথে t/4 করে লাগবে। তার মানে এই নয় যে এর হাফ করতে t/8 লাগবে। কেউ বলবে স্যার এই a/2 পর্যন্ত যেতে তাহলে t/4 এর হাফ লাগবে, সেটা কিন্তু হয় না। তুমি চেক করে দেখবে যে a/2-তে যেতে কত সময় লাগছে, কত সময়ে a/2-তে পৌঁছবে। কারোর এভাবে মনে হবে স্যার a যেতে যদি t/4 লাগে, a/2 যেতে t/8 লাগবে, কিন্তু এরকম হবে না। a/2-তে যেতে কি হবে, যে সময়টা লাগবে সেটা কি হবে, কম লাগবে। ঠিক আছে, তো a/2 বসিয়ে তুমি যদি সলভ করো তাহলে দেখো a/2-তে যেতে কত সময় লাগছে। a/2 = a sin 2π/t × 2। তো তাহলে এ কেটে যাবে, হাফ আসছে, তার মানে π/6 30, 2π/t × t। ঠিক, হাফ আসছে, sin থিটা = হাফ, তাহলে 30 π/6। তো এখান থেকে আমি যদি কেটে ফেলি দেখবে t = t/12 পাবে। তার মানে বস্তু হাফে যখন পৌঁছবে, a/2-তে যখন পৌঁছবে তখন সময় নেয় t/12। ঠিক, তাহলে দেখো একটা ভালো জিনিস পেলাম এখান থেকে। বস্তু মধ্যবিন্দু থেকে এক্সট্রিম বিন্দুতে t/4 সময়ে পৌঁছয়,
এখান থেকে এখানে যেতে t/4, এখান থেকে এখানে আসতে t/4, এখান থেকে এখানে আসতে t/4, এখান থেকে এখানে যেতে t/4। এটা x = 0, এটা প্লাস a আর এটা হচ্ছে মাইনাস a। কিন্তু এর হাফ a/2-তে যেতে a/2-তে যেতে যে সময়টা লাগে সেটা হচ্ছে t/6 t/12 লাগছে। মানে এখান থেকে এখানে যেতে যে সময়টা লাগছে t/12, তাহলে এখান থেকে এখানে t/6 সময় লাগবে। দেখে নেবে t/6 মানে এখানে কম সময় লাগছে, এখানে যেতে বেশি সময় লাগছে, ঠিক? তো t/12 t/6 আবার t/6 t/12 আবার t/12 t/6 এরকম করে। মানে আমি যদি 8 ভাগে ভেঙে ফেলি, একে যদি 8 ভাগে ভেঙে ফেলি তাহলে পুরো জিনিসটা এভাবে হবে। এটা 0 বিন্দু, এটা হচ্ছে a প্লাস a, এটা হচ্ছে মাইনাস a, এটা হচ্ছে a/2, এটা হচ্ছে মাইনাস a/2। এইখান থেকে এইখানে যেতে t/12 লাগে, এখান থেকে t/6 লাগে, এখান থেকে আবার t/6 লাগবে, এখান থেকে এখানে আসতে t/12 লাগবে। বাকিটা মিরর ইমেজ, t/12 t/6 t/6 t/12 সবগুলোকে তুমি যদি যোগ করে ফেলো টোটাল টি পাবে। সবগুলোকে যোগ করে ফেললে টি তুমি টোটাল পেয়ে যাবে, ঠিক আছে? তো 8 ভাগ করে নিতে এই সময় লেগেছে, ঠিক আছে? কখনো যদি বলে পুরো পূর্ণ দোলনের কি বলে 3/8 অংশ কভার করতে কত সময় লাগবে? 3/8 অংশ 8 ভাগের 3 ভাগ কভার করতে, তাহলে এ থেকে বিতে যাব, বি থেকে সিতে যাব, দিয়ে দুটো ভাগ হয়ে গেল, সি থেকে আবার বিতে আসবো, মানে এ এখান থেকে ঘুরে এখানে আসবে। তো কত সময় লাগবে? t/12 প্লাস t/6 বাই t/6 প্লাস t/6, এই তিনটেকে যোগ করে ফেলতে হবে, ঠিক? যদি বলে 5/8 অংশ কভার করতে কত সময় লাগবে? 1 2 3 4 5 t/12 প্লাস t/6 t/6 t/12 t/12। তো এইভাবে করে করতে হবে, ঠিক আছে? চলো এই পার্টটা বোঝা গেল।